দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। সাথে আছি আমি তাসনুভা আকবর চৌধুরী। আজকে আমাদের আলোচনার বিষয় সাংবাদিকতার একাল সেকাল। আজকে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব শামসুল হক হায়দারি, ব্যুরো প্রধান এনটিভি, জনাব মোহাম্মদ শাহনেওয়াজ, ব্যুরো প্রধান বাংলাদেশ সংবাদ সংস্থা, জনাব মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রবীণ সাংবাদিক। আপনাদেরকে স্বাগতম। আমি সরাসরি চলে যাব প্রসঙ্গে। জনাব শামসুল হক হায়দারি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশের সাংবাদিকতার ধারাবাহিকতা কি, একটু যদি নিজের ভাষায় আমাদেরকে বলতেন। এক কথায় অভূতপূর্ব। আমি যদি বলি এরকম যে আমার যে সাংবাদিকতা যে প্রায় 5 দশকের কাছাকাছি, তো এই সময়টার মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা যেভাবে শুরু করেছিলাম, একটা সময় যখন কোনো টেলিভিশন ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, কেবলমাত্র আমরা প্রিন্ট মিডিয়ার উপর আমরা নির্ভরশীল ছিলাম, যে ছাপা পত্রিকা। সেই ছাপা পত্রিকার যুগ থেকে আমরা যদি একবার একটু সংক্ষেপে যদি চোখ বুলিয়ে আসি, আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, এই যে একটা বিশাল একটা অগ্রযাত্রা, এটা ধরতে গেলে মানে আপনি যেটা বললেন যে শব্দটা অপ্রতিরোধ্য, অর্থাৎ এখানে কোথাও থামে নাই, একের পর এক কেবল শুধু অগ্রগতি হয়েছে। যে সেই সময়ে খুব সীমিত পরিসরে সংবাদপত্র ছিল। আমরা যখন পেশায় নতুন আসি, যে লোকাল 1-2টা পত্রিকা বের হতো, আর ঢাকা থেকে হাতে গোনা কয়েকটি পত্রিকা বের হতো। স্বাধীনতার পর থেকে দ্রুত বর্ধনশীল, মানে একের পর এক পত্রিকা বেরোচ্ছে, সাপ্তাহিক, দৈনিক, মাসিক ইত্যাদি। তো যেহেতু গণমাধ্যম বেড়ে যাচ্ছে, সেহেতু স্বাভাবিকভাবেই এর অনুষঙ্গ, এর সাংবাদিক, সংবাদকর্মী এবং অন্যান্য কর্মী এর সংখ্যাও বেড়েছে। ছাপার পত্রিকা যেটা আমরা শুরু করতে দেখেছি, সেটা হচ্ছে যে হাতে কম্পোজ করা মেটাল অক্ষর নিয়ে একটা একটা অক্ষর সাজিয়ে যে একটা পত্রিকাকে সাজানো হতো, কম্পোজ করে সংবাদগুলোকে এক জায়গায় করা হতো। সেগুলো ছাপার মেশিন, মানে ছাপ দিয়ে মেশিন যেটা ছিল, এর থেকে খুব সহসা আমরা লক্ষ্য করলাম যে অফসেট মেশিন চলে আসলো। বহু বর্ণের ছবি, রঙিন ছবি ইত্যাদি ব্যবহার হতে শুরু করলো, কাজের গতি চলে আসলো, এবং এর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে এখানে কম্পিউটার এসে যোগ দিয়েছে। কম্পিউটার এসে যোগ দেওয়ার মধ্যে এখানে আরও বেড়ে গেল গতিটা, কাজের গতিটা। এর পরের ধাপে আসলো টেলিভিশন। প্রথমত বাংলাদেশ টেলিভিশন, সে একটা নির্দিষ্ট একটা পরিসরে সেটা সম্প্রচার হতো। এর পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের পরিধি বেড়েছে, এবং পাশাপাশি প্রাইভেট চ্যানেল আসতে শুরু করলে একের পর এক। আপনি জানেন এখন কতগুলো টেলিভিশন নতুনভাবে শুরু হয়েছে, এবং ধরতে গেলে আমরা বিশ্বের যে বড় বড় গণমাধ্যমগুলো যেগুলো আছে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের, আমরা কিন্তু তার সাথে তাল মিলিয়ে ফেলতে পেরেছি। এবং সেই সাথে সাথে আমাদের যে টেলিভিশন মাধ্যমে কাজের লোকও বেড়ে গেল। আপনি জানেন যে টেলিভিশন মাধ্যমে সাংবাদিকতা আমরা যারা করি, সেখানে আমরা বলে থাকি যে টেলিভিশন মাধ্যমে সাংবাদিকতা করতে গেলে সেখানে 20% আমরা লেখালেখির কাজ, আর 80% হচ্ছে যে প্রযুক্তিগত কাজ। সবাই দুইটাকে সম্মিলন করে একযোগে আমরা এই যে কাজটাকে, এই যে চ্যানেলটাকে আমরা সম্প্রচারের গতিটাকে বাড়াতে পেরেছি, এইটা একটা বিস্ময়কর ব্যাপার, অগ্রগতি, অপ্রতিরোধ্য। কারণ এখানে আমাদের এখানে যে এই পত্রিকার উন্নয়ন এবং টেলিভিশন একের পর এক আগমন যেভাবে হয়েছে, আমাদের সেভাবে কিন্তু দক্ষ মানুষ, জনশক্তি আমরা ছিল না। আমাদের শিখতে শিখতে সে নিজে দক্ষ হয়ে যাচ্ছে যার যে অবস্থান থেকে। তা মোটামুটিভাবে আমরা একটা দারুণ একটা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গুণগত মান সংবাদপত্র এবং টেলিভিশন, এবং সেই সাথে এইসবের কর্মীদের একটা মান মর্যাদা সম্পন্ন একটা অবস্থানে আমরা পৌঁছতে পেরেছি বলে আমি মনে করি। ধন্যবাদ শামসুল হক হায়দারি আপনাকে। জনাব মোহাম্মদ শাহনেওয়াজ, আপনার কাছে আমার প্রশ্ন, জুলাইয়ের অভ্যুত্থানের আগে ও পরের প্রতিবন্ধকতাগুলো কি ছিল? 15 বছরের যে ফেসিবাদ আমাদের শুধু রাজনৈতিক পরিমণ্ডল নয়, সমাজটাকে আঁকড়ে ধরেছিল, এবং এটার ফেসিবাদের পতন পরবর্তী সাংবাদিকতা এবং পূর্ববর্তী সাংবাদিকতা যেটা বলছেন আপনি, এখানে একটু আগে আমার আলোচক আমাদের শ্রদ্ধেয় হায়দারি ভাই যেটা বললেন, প্রযুক্তিগতভাবে সাংবাদিকতায় কোনো বাধা নেই, প্রযুক্তিতে এগিয়ে চলতে স্বগতিতে, কিন্তু আমাদের কন্টেন্ট, আমাদের মাইন্ডসেট, আমাদের অ্যাটিটিউড, আমাদের ডেলিভারেশন, আমাদের প্রেজেন্টেশনের মধ্যে একটা বড় ধরনের
পরিবর্তন আসছে বলে আমি মনে করি। এটা কী ধরনের? এটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের স্পিডের সাথে খাপ খাইয়ে চলা, অথবা 15 বছরের একটা একদলীয় অনেকটা স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যে সাংবাদিকতাকে চ্যালেঞ্জের মুখে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে সাংবাদিকতাকে জনগণের জনমুখী করে তোলার যে আমাদের সাংবাদিকদের অহর্নিশ যে প্রয়াস, কন্টিনিউয়াস যে চ্যালেঞ্জ ফেস করার যে প্রয়াস, এটার পরবর্তীতে একটা মুক্ত পরিবেশে সাংবাদিকতায় বিপ্লবের স্পিরিটকে ধারণ করে জনমুখী হওয়ার এবং জনগণের বক্তব্য তুলে ধরার যে চেষ্টা, যে মানে প্রয়াস, এফোর্টস, এটার মধ্যে মূলত আমাদের সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ, মানে আপনার এটাকে বলবো সাইলেন্ট একটা চ্যালেঞ্জ বিরাজ করছে। কী ধরনের? এটা একটা বদ্ধ পরিবেশে, আবদ্ধ পরিবেশে, একটা টুটি চেপে ধরা পরিবেশ, একটা স্ট্যাগনেন্ট এনভায়রনমেন্টের মধ্যে সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জিং। পরবর্তীতে মুক্ত পরিবেশে ওই কাল থেকে এই কালে রূপান্তরের পরে সাংবাদিকতার যে কন্টেন্ট, জনগণ যেটা শুনতে চায়, জনগণ অতীতের অপকর্ম কী হয়েছে, ভালো কী হয়েছে, খারাপ কী হয়েছে, এবং বর্তমান সমাজ আমাদের কাছে কী প্রত্যাশা করছে। কারণ সাংবাদিকরা তো সমাজের বিচ্ছিন্ন দ্বীপ নয়। গণমাধ্যম আমরা যেটাকে বলি, এটা হচ্ছে গণমাধ্যম হচ্ছে গণমানুষের জন্য। কিন্তু আমরা 15 বছরে কি দেখলাম? গণমাধ্যম গণমানুষের জন্য না হয়ে মুষ্টিমেয় গোষ্ঠী এবং সরকারের জন্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। এবং এই ফাঁকে ফাঁকে আমাদের সাংবাদিকরা কিন্তু অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা চেষ্টা করতো অসঙ্গতিগুলো তুলে ধরার, দুর্নীতির চিত্রগুলো তুলে ধরার, কিন্তু তারা অনেক সময় এটা পারেনি। সেলফ সেন্সরশিপের রিভার্স যেটা আইডিয়া, সেটা হচ্ছে নিজকে তুলে ধরার এবং অতীতের সমস্যাগুলো তুলে ধরার, দুর্নীতিগুলো তুলে ধরার, খুন গুমের কাহিনীগুলো তুলে ধরার, তাদের মধ্যে যে একটা জনগণের যে দাবি, এই দাবিগুলোর সাথে ম্যাচ করার মধ্যে তাদের কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ তারা কিন্তু এখন ফেস করছে। তবে এটা ভালো একটা শুভ দিক হচ্ছে সংবাদপত্রগুলো এখন কোনো ধরনের গোপন টেলিফোন, কোনো ধরনের ডাইরেকশন, কোনো ধরনের সরকার থেকে নির্দেশনা, কোনো ব্যক্তিগোষ্ঠীর হস্তক্ষেপ ছাড়া এই বিপ্লব পরবর্তী বিপ্লবের আদর্শ এবং স্পিরিটের সাথে সঙ্গতি রেখে তারা যে নির্ভয়ে কাজ করার যে একটা প্রেরণা পাচ্ছে, একটা পরিবেশ, মুক্ত পরিবেশ পেয়েছে, এটা কিন্তু সাংবাদিকরা কিন্তু এটাই চায়, এটাই চেয়েছিল। ধন্যবাদ শাহনাজ আপনাকে। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো আবারও। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব মঈনুদ্দিন কাদেরী শওকত, আপনার কাছে আমি চলে যাচ্ছি। আমার প্রশ্ন, সাংবাদিকতার অগ্রযাত্রায় বর্তমানে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? এখন তো যে পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতি এবং আগের পরিস্থিতি আছে। আগে যারা সাংবাদিকতা করতো তাদেরকে অনেক কষ্ট করতে হতো, যেহেতু প্রযুক্তি এরকম এগিয়ে আসেনি। একটা নিউজ কভার করতে গেলে অনেক সময় হয়তো আপনি পার্বত্য চট্টগ্রামের একটা নিউজ কভার করতে কাউকে পাঠালেন, উনি নিউজ কভার করতে তিনি যেতেন, তাকে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হতো। অনেকে মনে করতো অ্যাডভেঞ্চার, আসলে অ্যাডভেঞ্চার না, এটা ঝুঁকিটা সেরকম ছিল। আমাদেরকে আরও আছে, যেমন 77, 8-এ আর আগের ঘটনা আছে, যখন হিলটেক শান্তি বাহিনী উপদ্রব সৃষ্টি করে, তখন আমাদের কিছু সাংবাদিক চিটাং থেকে এবং ঢাকা থেকে বড় বড় সাংবাদিকরা আমরা নিউজ কভার করতে গেছিলাম। একদিকে শান্তি বাহিনী অর্থাৎ বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি, আরেকদিকে আমাদের মাঝখানে সাংবাদিকরা পড়ে খবর সংগ্রহ করতে গিয়ে মোটামুটি জীবন মৃত্যুর সম্মুখীন হয়েছিল। এরকম অবস্থা এখন নেই। এখন যেখানে হোক আমাদের যেহেতু মোবাইলের মাধ্যমে বিভিন্ন সংবাদ চলে আসে, সংবাদ পেয়ে যাচ্ছে এবং নিউজ পরিবেশন করতে পারছে, মানুষের সমস্যা তুলে ধরা এবং সরকার বা বিভিন্ন কর্তৃপক্ষের ভুল ত্রুটি জড়িয়ে দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া। কিন্তু সাংবাদিকতার পরিবেশ গত 16-17 বছরে ফ্যাসিজমের সময় নষ্ট হয়ে গেছে। আমরা সংবাদ মাধ্যমগুলোকে স্থবকতায় পরিণত হতে দেখেছি। যারা সাহস করে সত্য কথা বলেছে, যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যারা জনগণের অধিকারের কথা বলেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে, বিদেশে কোনো রাষ্ট্রের খবরদারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রান করা হয়েছে। আরেকদিকে
কিছু স্থাবক শ্রেণী যারা স্তুতিবাক্য বলতো, এটা আপনারা দেখেছেন, আমি নাম বলতেছি না, বিভিন্ন মিডিয়াতে এবং বোর্ডে ভিডিও পড়েছে কোন কোন সাংবাদিকরা করেছে। এগুলো কিন্তু সাংবাদিকতা না, এগুলো হচ্ছে সাংবাদিকতার নামে ভ্রষ্টামি। আমরা আশা করছি 5ই আগস্টের সফল বিপ্লবের পর এই ভ্রষ্টামি এগুলো বন্ধ হবে, এবং যারা ওই সময় ফ্যাসিজমের চর্চা করছিল, ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করছিল, তারা সংশোধন হয়ে তারা তওবা করে সাংবাদিকতার যে মূল নীতি এটা অনুসরণ করবে। জি, ধন্যবাদ মনজিন কাদরি আপনাকে। আমি চলে যাচ্ছি জনাব শামসুল হক হায়দারি আপনার কাছে আরও একবার। আমার প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকতা কী ধরনের ভূমিকা রাখতে পারে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই স্পর্শকাতর। প্রথমে এটা বলে নেওয়া ভালো যে উপমহাদেশে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দ্বিতীয়টি নেই। এটি আমরা প্রমাণও করেছি। অতি সম্প্রতি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমাদের দেশে যারা সংখ্যালঘু, তারা যে একটা ভীতিকর একটা পরিস্থিতি আসবে এরকম একটা আশঙ্কায় যারা ছিলেন, যদিও তাদের মধ্যে এটা স্বাভাবিক, যে কোনো দেশের সংখ্যালঘুদের মধ্যে এই ভীতিটা থাকে। সেক্ষেত্রে আমাদের দেশের সাধারণ মানুষ, ইভেন এই যে আলেম ওলামারা পর্যন্ত, তাদেরকে মন্দিরে গিয়ে বাড়ি ঘরে পাহারা দিয়ে তাদেরকে রক্ষা করে মোটামুটি যেভাবে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা কেমন হতে পারে? এই জায়গায় এসে সাংবাদিকদের ভূমিকাটা কিন্তু খুবই একেবারে সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে সাংবাদিকদের কাজ করতে হয়। কারণ তার একটি শব্দ, একটি খবর যে কোনো ধরনের একটা বড় ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি, এমনকি একটা সাংঘর্ষিক অবস্থায় চলে যেতে পারে। সেক্ষেত্রে এমনও হয়েছে যে আমরা যখন দেখেছি যে কোথাও যে বলা হচ্ছে যে এই জায়গায় একটা মন্দিরে হামলা হয়েছে, ওই জায়গায় একটা হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সাংবাদিক সেটা শুনে মাত্র কারো কাছ থেকে সেই নিউজটা করতে পারবে না, এবং সেইটা যাচাই বাছাই করে তাদেরকে দেখতে হবে আসলে ঘটনাটি সত্য কিনা, সত্য হলে সেটা কীরকম সত্য। কারণ আমরা বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি যে ভুল নিউজ দিয়ে, ভুল তথ্য দিয়ে যে বিশেষ মহল সাংবাদিকদের মাধ্যমে এটা প্রচার করিয়ে বিশেষ সুবিধা পাওয়ার জন্য একটা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত সেটা তারা সফল হয়নি। যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে ওদেরই সাংবাদিকরা সেখানে এটা বলছেন আর কি, তারা টেলিভিশনের সামনে এসে বলছেন যে কতগুলো গণমাধ্যম সেখানে ভুল মিথ্যে সংবাদ প্রচার করছে, এবং কিছু সংবাদ আমরা দেখছিও নিজেদের চোখে। তা আমরা মনে করি সেটা তাদের অপসাংবাদিকতা। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এসে একজন সাংবাদিককে এতটা বেশি দায়িত্বশীল হতে হবে যাতে তার কোনো একটা শব্দে, কোনো একটা ছবিতে যেন কোনো রকমের কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেটা প্রয়োজনে সেক্ষেত্রে তাকে কিছু এড়িয়েও যেতে হবে। এর বৃহত্তর স্বার্থে এই কাজটুকু তাকে করতে হবে। এই জায়গায় এসে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত, আমি আগেই বলেছি যে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি এবং আমরা দেখছি যে বাংলাদেশের সাংবাদিকরা মোটামুটি এই বিষয়টা খুব সতর্কতার সাথে দেখছেন। জি, ধন্যবাদ শামসুল হক হায়দারি আপনাকে। জনাব শাহনেওয়াজ, আপনার কাছে আমি চলে যাচ্ছি আরও একবার। আমার প্রশ্ন, গুজব ও অপতথ্য রোধে আপনার মতামতটা কি হতে পারে সাংবাদিকতার প্রেক্ষিতে? প্রসঙ্গটা খুব সেন্সিটিভ এবং এটা চলছে বলেই আপনি হয়তো কোয়েশ্চেনটা নিয়ে আসছেন। গুজব এবং অপতথ্য, আমরা যদি একটু পুরোনো দিকে ফিরে যাই, আমরা যে ইয়েলো জার্নালিজমের কথা বলি, এই গুজব এবং অপতথ্য নির্ভর সাংবাদিকতা আসলে সাংবাদিকতা নয়। কারণ হচ্ছে সাংবাদিকতার একটা আপনার বেসিক প্রিন্সিপাল হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রস এক্সামিনেশন করা, ক্রস কনফার্ম করা। যার সম্পর্কে আপনি নিউজ পরিবেশন করবেন, যার সম্পর্কে আপনি লিখবেন, যাদের যে সমস্ত পার্টিগুলো এই সংবাদ মাধ্যমের কন্টেন্টে আসবে তাদের সাথে ক্রস কনফার্ম করা, তাদের থেকে কাউন্টার বক্তব্য নেওয়া হচ্ছে সাংবাদিকতার বেসিক প্রিন্সিপাল। কিন্তু আমরা
ইংরেজি একটা কথা আছে, মানে হারিনেস স্কিলস অ্যাকুরেসি। আমরা তাৎক্ষণিকভাবে কোনো নিউজ পরিবেশন করে রোমান্স ফিল করার জন্য কারো উপর একটু স্পিডি নিউজ পরিবেশন করার দক্ষতা অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় অ্যাকুরেসিটাকে অবমূল্যায়ন, অ্যাকুরেসিটাকে আমরা ইগনোর করি, ডেভিয়েশন ফ্রম দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য জার্নালিজম। তো এই কারণে যারা এই সমস্ত চর্চাগুলো করে, সাংবাদিকদের বৃহত্তর সমাজে এবং সাংবাদিকদের যারা মূলধারার যে সাংবাদিক, ওই সাংবাদিকতায় তাদের কিন্তু কোনো পজিশন নেই, তারা এবং স্বীকৃত হয় না। গুজব এবং অপতথ্য নির্ভর সাংবাদিকতা কারা করে? স্বার্থান্বেষী মহলই করে, অথবা স্বার্থান্বেষী মহলের প্যাট্রোনাইজেশনও করে। গুজব এবং অপতথ্যের আমরা একটা সবচেয়ে বড় বার্নিং এক্সাম্পল আমরা এখন যেটা দেখছি, সেটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী আপনার বাংলাদেশের একটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে সাম্প্রদায়িক উস্কানির জন্য, এবং একটা মোটিভেটেড একটা উদ্দেশ্য নিয়ে। আবার আপনি দেখবেন কিছুদিন আগে যেটা আপনি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা বললো, এটা হচ্ছে পাঞ্জাবে একটা 6 বছর আগে একটা কৃষকের গরুর খামারে আগুন দেওয়া হয়েছিল, সেটাকে এখন নতুন করে পুলিশ দিয়ে ইন্ডিয়া থেকে পরিবেশন করা হচ্ছে। এটা বাংলাদেশের কোথাও কোনো কৃষকের খামারে, হিন্দু কৃষকের খামারে আগুন দেওয়া হয়েছে। এবং রিপাবলিকান টিভি থেকে, অনারেবল বিজেপি প্রভাবিত রিপাবলিকান টিভি থেকে যেভাবে সাম্প্রদায়িকতার উস্কানি এবং অপতথ্য চালানো হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এটা হচ্ছে বার্নিং এক্সাম্পল ফর আপনি এই যেটা বলেন আপনার অপতথ্য এবং সাংবাদিকতা। জি জনাব শাহনাজ, আমরা আবার ফিরে আসবো আলোচনা একটা ছোট্ট বিরতির পর। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো আবারও, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রসঙ্গে। জনাব শাহনাজ, আপনি যে অপতথ্যের ব্যাপারে বলছিলেন, আরেকটু যদি বিস্তারিত জানান। অপতথ্যের ব্যাপারে যেটা বলবো, এটা হচ্ছে আপনি প্রথমে আমি যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে আমাদের সাংবাদিকতা দুঃখজনকভাবে সত্য হলো ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিকরণ যেটা, এটা কিন্তু হয়নি। এটা কি কারণে হয়নি? আমাদের হ্যাপাজার্ডলি যে সমস্ত রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলো যেভাবে গড়ে উঠছে, সেভাবে কিন্তু সাংবাদিকদের ইনস্টিটিউশনালাইজ কিন্তু যেটা প্রশিক্ষণ থেকে শুরু করে, স্বীকৃতি থেকে শুরু করে, এই জিনিসগুলো কখনো কিন্তু সুসংবদ্ধ চিন্তা ভাবনার ফলশ্রুতি আমরা কখনো দেখিনি। যে কারণে আপনি দেখবেন সাংবাদিকতা এখন এই যে একটু আগে আপনি প্রথম দিকে আলোচনা যেটা বলছি আমরা, অপ্রতিরোধিত অগ্রযাত্রা সাংবাদিকতার, এখন সেই আপনার সিসার থেকে শুরু করে, প্রযুক্তি থেকে শুরু করে, ফ্যাক্স এবং টেলিগ্রামের প্রযুক্তি থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া, এখন এআই টেকনোলজি পর্যন্ত চলে আসছে সাংবাদিকতা, যেগুলো মানুষের কাজ দিচ্ছে কিন্তু প্রযুক্তিগত অগ্রগতিতে। কিন্তু সেই ধারাবাহিকতার সাথে সামঞ্জস্য রক্ষা করে সাংবাদিকতার প্রশিক্ষণ, লেখাপড়া এবং কারা সাংবাদিক হতে পারবে, এটি ক্রাইটেরিয়া এখন নেই, এখনও পর্যন্ত আমরা গড়ে উঠিনি। আইপিটিভি, অনলাইন টিভি, অনলাইন পত্রিকা, পেস্টিং করা পত্রিকা, এক নামে পত্রিকা বের করে 10টা পত্রিকার কন্টেন্ট একই জায়গায় বিভিন্ন জায়গায় পেস্ট করে পত্রিকা বের করা, তারপর আপনার স্বীকৃতি, কোনো ধরনের স্বীকৃতি ছাড়া কিন্তু যেখান থেকে সেখান থেকে আপনার পত্রিকা বের করা, অথবা আপনার একটা নিউজ চ্যানেল খুলে বসা, এগুলোর কারণেই কিন্তু সবগুলোর সম্মিলিত ফলশ্রুতি হচ্ছে আমাদের যে মিডিয়াতে যে একটা হেফাজত অবস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু অন্যতম কারণ। বাংলাদেশের সাংবাদিকদের জন্য যে ভয়েস ভোট, এই ভয়েস ভোটটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়ায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি, বাস্তবায়ন করা হয়নি, যার কারণে সাংবাদিকদেরকে অনেক সময় তাদের আপনার রুটি রুজির জন্য, তাদের অধিকারের জন্য বিভিন্ন সময় আপনার আতঙ্কগ্রস্ত থাকতে হয়, এবং তারা প্রতিদিন দুর্দশার অনেক সময় সম্মুখীন হয়, পত্রিকা মালিক কর্তৃপক্ষের কাছে তারা অসহায়। এবং এই কারণে দেখা যাচ্ছে সাংবাদিকরা এখন আপনার গুজব এবং অপতথ্য নির্ভর সাংবাদিকতায়, অথবা যেটা স্বার্থান্বেষী মহলের উস্কানিতে তারা ফাঁদে পা দিচ্ছেন। এগুলোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সাংবাদিকদেরকে তাদের জীবনে, তারা তো বিচ্ছিন্ন সমাজের অনুসারে, আমরা যেভাবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করছি, তাদের জীবন মান উন্নয়নে যদি অগ্রগতিগুলো, অন্তত মিনিমাম অগ্রগতির সূচকগুলো যদি রিফ্লেক্ট না করে, তাহলে অপতথ্য এবং গুজব নির্ভর সাংবাদিকতার দিকে তারা ধাবিত হবে। আর গুজব এবং অপতথ্য নির্ভর সাংবাদিকতা করা হয় মূলত একটা রাজনৈতিক এবং একটা স্বার্থান্বেষী মহলের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেই কাজটা করে। বেসিক সাংবাদিকতাকে জনগণকে জানানোর জন্য তোমার জনকল্যাণ এটার মুখ্য উদ্দেশ্য থাকে না। এই কারণে এটাকে আমাদের পেশাগত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, পত্রিকার মালিক কর্তৃপক্ষ আছে, ট্রেড ইউনিয়নগুলো আছে, পিএবি আছে, সরকারি যে সমস্ত তথ্য মন্ত্রণালয় আছে, এগুলোর একটা সমন্বিত উদ্যোগ দরকার, জার্নালিজমকে যাতে প্রাতিষ্ঠানিকরণ করা হয়
এবং শিক্ষিত এবং মর্যাদা সম্পর্কে সচেতন এবং সাংবাদিকতার পেশাগত মান সম্পর্কে সচেতন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া, এবং কারা সাংবাদিক হতে পারবে, কারা সাংবাদিক হতে পারবে না, অথবা তাদের পানিশমেন্ট কি অপসাংবাদিকতা করলে, গুজব নির্ভর সাংবাদিকতা করলে, এটার তাইলে একটা প্রতিবিধান কীভাবে হবে, এগুলোর জন্য একটা সুসংবদ্ধ নীতিমালা আমার মনে দরকার। না হলে কিন্তু বিচ্ছিন্নভাবে সাংবাদিকতাকে আপনি এইভাবে আপনার করতে পারবেন না, রোধ করা সম্ভব না। ধন্যবাদ মোহাম্মদ শাহনিয়াজ আপনাকে। জনাব মঈনুদ্দিন কাদের শওকত, আপনার কাছে আমি চলেছি আরও একবার। আমার প্রশ্ন, আগের সাংবাদিকতা ও এখনকার সাংবাদিকতার মধ্যে পার্থক্যটা কীরকম? আগে যারা সাংবাদিকতা করছেন তাদের মধ্যে একটা মিশনারি স্পিরিট ছিল, দেশের সেবা করা। পরবর্তী পর্যায়ে এইটাতে পেশা হিসেবে, সার্বক্ষণিক পেশা হিসেবে নেওয়ার পর যেটা আমাদের সাংবাদিক বললেন, ওনাদেরও আর্থিক চিন্তাও করতে হবে, পরিবার সংসার। তবে সৎসাংবাদিকতা যেটা যেটা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, আমরা তো দীর্ঘদিন থেকে আছি, এইটার জন্য দরকার নৈতিক অবস্থান। এতক্ষণ কথাবার্তা হলো অনেক, আমরা আসলে আইন মানি না, আমরা সাংবাদিকরাও মানি না। 2002 সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় একটা নীতিমালা করেছে। এটা 25টাই আছে। এটা পরবর্তী পর্যায়ে এই নীতিমালাগুলো সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা অনুসরণ এবং প্রতিপালনের জন্য একটা অঙ্গীকারনামা নিয়েছিল, অনেকেই দিয়েছিল। এরপরে এটা আর হয় নাই। এই নীতিমালাগুলো অনুসরণ এবং প্রতিপালন করার জন্য যারা করছে তারা বাধ্য, কিন্তু মানানো। ওরা দেখেন আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 39, যেটা 39 অনুচ্ছেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অনুচ্ছেদ, এখানে আমাদেরকে মত প্রকাশের সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, অর্থাৎ উইথ লজিক্যাল রেস্ট্রিকশন। লজিক্যাল রেস্ট্রিকশন কি? কারো মানহানি না করা, আদার ধাওয়া না করা, কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতি করছে এগুলো না বলা। কিন্তু আমরা কি এগুলো লজিক্যাল রেস্ট্রিকশনগুলো মানি না। এবং সাংবাদিকের বা সাধারণ নাগরিক না, অনেক সময় দেখা যায় যে অনেক প্রধানমন্ত্রীও মানে নাই। প্রধানমন্ত্রীও কোনো সময় কাউকে পানিতে ডুবিয়ে মারার, কাউকে এটা করা করতে, এগুলো তো মানহানি না। যেখানে প্রধানমন্ত্রী মানা, যিনি স্টেজ রুট করতে, তিনি মানে আমার সাধারণ নাগরিক বা সাংবাদিকরা, সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো আমরা নৈতিকতাটা আরও করতে পারবো। ধন্যবাদ মঈনুদ্দিন কাদের শওকত আপনাকে। জনাব শামসুল হক হায়দারি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা এভাবে শেষ করব। ভবিষ্যতে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা কীভাবে উদ্বুদ্ধ হবে, যদি বলে আপনি শেষ করতেন। সেটি একটা সুখবর এটা যে এখন দেশে বিশ্ববিদ্যালয়গুলো সাংবাদিকতার বিভাগ খোলা হয়েছে এবং বিভিন্ন বেসরকারি কিন্তু প্রতিষ্ঠানও কিন্তু এইসব বিষয়ে প্রশিক্ষণ ইত্যাদি দেয়, যে কারণে যে এখন প্রশিক্ষিত সাংবাদিকরা বেরিয়ে আসছে। তো আমরা যারা সাংবাদিকতা আগে থেকে করে এসেছি, আমরা করতে করতে সাংবাদিক, বর্তমানে যারা আসবে তারা শিখে পড়ে এসে সাংবাদিক। তা আমাদের অভিজ্ঞতা এবং তাদের যে প্রশিক্ষণ, এই দুটোকে তারা যদি আত্মস্থ করতে পারে, আগামী প্রজন্মের যারা সাংবাদিকতা করবে তারা নিশ্চয়ই সেখানে ভালো করবে। এবং সাংবাদিকতা পেশাকে যেহেতু শুধু রুটি রুজির জন্য নয়, এটি একটি দেশের সেবামূলক একটি প্রতিষ্ঠান, একটু মর্যাদাশীল একটি পেশা, সেক্ষেত্রে অনেক ছেলে মেয়ে এই পেশায় আসতে আগ্রহী। কিন্তু আমরা আমাদের আলোচকরা এই পর্যন্ত যেটা বললেন যে একটা হ্যাপাজেট যে একটা অবস্থা, সেটা আমরা আশা করব সেটা আস্তে আস্তে কেটে যাবে যদি নতুনরা যদি এগিয়ে আসে। জি, ধন্যবাদ শামসুল হক হায়দারি আপনাকে। আমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়। ধন্যবাদ সবাইকে।